This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, ঠিক রাত ৮টায় ঠোঁটকাটা আপনার সামনে, আপনার কথা বলতে, মানুষের কথা বলতে। ঠোঁটকাটা তো দেশ দশের আয়না, তাই না? রোজ কত কি ঘটে যাহা তাহা, তারই বাছাই কিছু অংশ রোজ দেখাই। আজ একটা দৃশ্য আমার নজর কেড়েছে, এক ইন্টারভিউয়ের জন্য দীর্ঘ লাইন দেওয়ার দৃশ্য। ছবিটা আপনাদেরও দেখাই আগে, দেখুন। এই ভিডিওটি যা দেখছেন তা ভাইরাল হয়েছে। এই ভিডিওর সত্যতা অবশ্য আমরা TV9 বাংলা যাচাই করিনি। জানা গেছে এই ভিডিও আসলে একটা ইন্টারভিউয়ের জন্য যে কয়েকজন আবেদনকারী এসেছিলেন তাদের ছবি। এয়ার ইন্ডিয়ার লোডার পদে চাকরির জন্য ইন্টারভিউ ছিল। লোডার মূলত বিমানে মালপত্র ওঠানামা, বেল্টে লাগেজ ও বিমানের খাবার ব্যবস্থা পরিচালনা করার কাজ। সেই পদের জন্য 600 পদ ছিল। আবেদন জমা পড়েছে 25,000, যে ভিড়টা আপনারা দেখলেন। এছাড়াও এই চাকরিতে কত বেতন জানেন? লোডার পদের জন্য 20 থেকে 25,000 টাকা বেতন। ওভারটাইম নিয়ে কিছুটা যদি বেশি হয় তাহলে সর্বোচ্চ 30,000 পর্যন্ত যাওয়া সম্ভব। এই এক টুকরো ছবি আমাদের দেশের চাকরি বাজারের আয়না। চলুন এবার বঙ্গ রাজনীতির টুকরো ছবিগুলোতে তাকাই। কলকাতার সায়েন্স সিটি অডিটোরিয়াম, বিজেপির মেগা মিটিং। সেখানে কি তাল কাটলো? দেখুন তো। আমাদের জাটিঙ্গা, আসামের জাটিঙ্গা গ্রামে প্রতি বছর অগস্ট থেকে অক্টোবরের কোনো কোনো রাতে শয়ে শয়ে পাখি উড়ে এসে আচমকা মাটিতে খসে পড়ে। এরকম অসংখ্য ঘটনার কথা আমাদের জানা, বুদ্ধিতে যার ব্যাখ্যা মেলে না। ভৌতিক বা অলৌকিক সব গল্প, কাহিনী বা ঘটনা। আজ সায়েন্স সিটিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যা বললেন, যা করলেন, বুদ্ধিতে কি তার কোনো ব্যাখ্যা মেলে? জয় শ্রীরাম। হিন্দু তুমি এক হও। সকাল দেখে বোঝা যায়নি দিন কেমন যাবে। বেলা আর একটু গড়ালো, মানে রাজ্য বিজেপির বর্ধিত কর্মসমিতির বৈঠকে শুভেন্দুর কথা আর একটু এগোলো। হঠাৎই টেনে আনলেন মুকুল রায়কে, হয়তো নিজের ত্যাগ বোঝাতেই। প্রেসের বন্ধুদের সামনে রেখে এখানে চুলচড়া বিশ্লেষণ হবে না। চুলচড়া বিশ্লেষণের দরকার আছে, সে জায়গা আলাদা। মুকুল রায়ের মতো সব কেড়ে নেওয়ার পরে আমি বিজেপিতে আসিনি, আমি সব ফেলে দিয়ে বিজেপিতে এসেছি। এখানেই আমার রিটায়ারমেন্ট হবে। ওই দক্ষিণে খোলা জানালার হাওয়া। গাঙ্গুলি গ্রুপ আপনার পছন্দ বোঝে। এই শহরে নিজের মতো ঘরকে ভালোবাসা। গাঙ্গুলি গ্রুপ, ভরসার বসতবাটি। সায়েন্স সিটিতে বিজেপির সভায় আসার কথা ছিল প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর, তিনি আসেননি। ছবি দেখুন মিটিংয়ের। বদলে কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসেবে আসেন মনোহর লাল খট্টর। শুভেন্দুর বক্তৃতার মাঝেই মঞ্চে ওঠেন হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী। তারপর আচমকা বিস্ফোরণ। হিন্দু বাঁচাবো, সংবিধান বাঁচাবো। আর বলবো, আমিও বলেছি রাষ্ট্রবাদী মুসলিম, আপনারাও বলেছেন সবকা সাথ সবকা বিকাশ। আর বলবো না, বলবো जो हमारे साथ हम उनका साथ। सबका साथ सबका विकास बंद करो, सबका साथ सबका विकास बंद करो। सबका साथ सबका विकास हम सभी के लिए एक पथ प्रदर्शक
बन सकता है। सबका साथ सबका विकास बंद करो। सबका साथ सबका विकास है। इसी वजह से आज देश के सामान्य नागरिक का भाजपा पर इतना विश्वास है। सबका साथ सबका विकास बंद करो। শুরুতে কেন বললাম তাল কাটলো বুঝলেন এবার? কি করে বসেছেন বিরোধী দলনেতা? সোজাসুজি নরেন্দ্র মোদীর স্লোগানই বাতিলের দাবি। ওই যে শুরুতেই বললাম, বুদ্ধিতে যার ব্যাখ্যা মেলে না। এরপর যা যা হওয়ার তাই হলো। গদগদ চিত্তে কুণাল ঘোষই সেই সব কিছু বলে দিলেন। শুনুন। নরেন্দ্র মোদীর স্লোগানের বিরোধিতা, পুরোদস্তুর বিরোধিতা আমরা যেটুকু শুনেছি বিজেপির ভেতর থেকেই তীব্র সমালোচিত হয়েছেন। আমাদের পার্টিটা কোনো রাজ্যের পার্টি নয়, আমাদের পার্টিটা কেন্দ্রীয় পার্টি। অতএব যা সংবিধান এবং পার্টির গঠনতন্ত্র যা কিছু ঠিক হয় সব কেন্দ্র থেকে ঠিক হয়। তারপর সেন্সার করা হয়েছে। আমি আমার স্ট্যান্ড ক্লিয়ার করে দিয়েছি, আমার পার্টি সমর্থন করে না, তা আমি কোথা থেকে সমর্থন করতে পারবো? আমি তো পার্টির বাইরে না। নির্দেশ দেওয়া হয়েছে এক্ষণে গিয়ে সাংবাদিকদের কাছে ব্যাখ্যা দিয়ে বলুন, ওইভাবে বলতে চাইনি। দেখুন, এই তো সুযোগ। কুণাল ঘোষটা যদি এখন না বলেন আর কখন বলবেন? তড়িঘড়ি এই চর্চার মধ্যেই এক্স হ্যান্ডেলে পোস্ট করলেন শুভেন্দু অধিকারী। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিন্দা করলেন, বললেন তিনি নরেন্দ্র মোদীর রাস্তাতেই আছেন। সাংবাদিকদের সামনেও বারবার ব্যাখ্যা দিলেন শুভেন্দু অধিকারী। 100 জন মুসলিমের মধ্যে 91 জন 2021-এ ভোট দিয়েছিলেন মমতা ব্যানার্জিকে। এবারে 95% মুসলিম ভোট দিয়েছে। সেই কারণে আমি রাজনৈতিক আমার অ্যাঙ্গেল থেকে বলেছি, এর সঙ্গে ভারত সরকারের ডেভেলপমেন্টের কাজ, প্রধানমন্ত্রী সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস সবকা প্রয়াস, এই স্লোগানের কোনো সম্পর্ক নেই। এরপর বলতে বসলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। ঠাড়ে ঠোরে যা বললেন তাতে শুভেন্দুর বক্তব্যকে দল অনুমোদন করে না। শুভেন্দুর বেফাঁস মন্তব্যে হয়তো মনে মনে খুশি হয়েছেন, কিন্তু প্রকাশ্যে বিজেপির ঐক্যই আসল। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার ক্লারিফিকেশন দিয়েছেন। আমাদের সরকার এবং বিজেপির স্ট্যান্ড খুব পরিষ্কার যে আমরা আমাদের সরকারের ঘোষিত নীতি সবার সাথ সবার বিকাশ সবার বিশ্বাস, তাতে আমরা বিশ্বাস করি। দেখুন, আপনারা জানেন বন্দুক থেকে গুলি আর মুখ থেকে কথা বেরিয়ে গেলে আর ফেরানো যায় না। তাই কিছুতেই ফিরছে না এই কথা। ব্যাখ্যা দিতে দিতে জেরবার বিরোধী দলনেতা। আমার তো পেন থেকে, ব্যথা থেকে, আমার লেটারে একটা ফ্যামিলি, মুসলিম ফ্যামিলি 7.5 লাখ টাকা পেয়েছে ক্যান্সার পেশেন্ট। সেই ফ্যামিলি যখন বলে যে আপনি হিন্দুদের দল করেন, আপনাকে ভোট দেব না, সে যন্ত্রণার বহিঃপ্রকাশ আজকে আমি ইন ফ্রন্ট অফ মিডিয়া করেছি। যিনি বলেছেন বলে একটু বকুনি খেয়েছেন। বলা হয়েছে দ্বিতীয়বার এই কথা উচ্চারণ করবেন না, কিন্তু যেটা বলা হয়ে গেছে সেটা তো আর মোছা যাবে না। দেখুন, এই জোড়া বুলেট বেরিয়ে গেছে। সুকান্ত বলটা শুভেন্দুর কোর্টে ঠেলে দিয়েই হাত গুটিয়ে বসে আছেন। মানে ড্যামেজ কন্ট্রোলে যা করার শুভেন্দুকেই করতে হবে। सबका साथ सबका विकास बंद करो। नो नीड সংখ্যালঘু মোর্চা। এই যে সংখ্যালঘু মোর্চা তুলে দেওয়া উচিত, এই শব্দ ক্ষেপণটা প্রমাণ করে দিল বিজেপি সাম্প্রদায়িক দল। ডেলিগেট হিসেবে উনি ওরা বলেছেন, কিন্তু আমাদের গোটা ভারতবর্ষের যে পার্টি স্ট্রাকচার তাতে তো সংখ্যালঘু মোর্চা আছে। আমি আমার কনসেপ্টে বলেছি যে সংখ্যালঘু মোর্চার যারা নেতৃত্ব আছেন তাদের কতটা সংখ্যালঘু মোর্চা খুলে রাখার দরকার আছে এটা নিয়ে ভাবা উচিত, এবং যারা রাষ্ট্রবাদী মুসলিম আছেন তাদের প্রয়োজন হলে পার্টির মূল মেন স্ট্রিমে কাজ করানো যেতে পারে, কোনো অসুবিধা নেই। আমাদের যারা ইম্পর্টেন্ট লিডার মাফুজা খাতুনদের মতো তারা ফাংশন করবেন পার্টির মধ্যে থেকে। দ্য পার্টি উইথ আ ডিফারেন্স।
সেই বিজেপিরই বর্ধিত প্রদেশ কার্যকারিণী বৈঠক। 24-এর ভোট বিপর্যয়ের পর প্রথমবার সায়েন্স সিটিতে বঙ্গ বিজেপির সেই কর্মসমিতির বৈঠকে ঘুরে দাঁড়ানোর বার্তা দেওয়া হবে জানা ছিল। ভোটের রক্তক্ষরণ দ্রুত মেরামত করে এখন লড়াই 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 চাই। বিজেপির লড়াইয়ের প্রসঙ্গ উঠলেই কুণাল ঘোষরা নিয়ম করে এখন একটাই প্রসঙ্গ তোলেন, ওই যে দিলীপ ঘোষ। সেই দিলীপ ঘোষই এলেন বৈঠকে যোগ দিতে নির্ধারিত সময় মেনে। ছবিটা দেখুন। তবে অন্য দিনের মতো আজও এক অবস্থান, মিডিয়ার সামনে স্পিকটি নট। প্রাক্তন সভাপতিকে সামনে পেয়ে অনেকেই এগিয়ে এলেন। এই ধরনের বৈঠকে যেমন হয় আর কি, অনেক নেতা, অনেক আমন্ত্রিত সদস্য, দীর্ঘ ভোট প্রক্রিয়ার পর সকলে একসঙ্গে এক অডিটোরিয়ামে। বর্ধিত কার্যকারিণী বৈঠকে বক্তার তালিকাও দীর্ঘ। প্রশ্নটা সেখানেও এলো, দিনের শেষে হ্যাপি ফ্যামিলির ছবিটা উঠে এলো কি? তবে ভাষণের গোড়াতেই দলের সুখবরটা দিলেন বিজেপির রাজ্য সভাপতি। এমন 9টি আসন আছে এই রাজ্যে বিধানসভায়, যে বিধানসভাগুলোতে আমরা কোনোদিনও কোনো নির্বাচনে এগিয়ে থাকিনি, লোকসভাতে না বিধানসভা। যদি 21 সালে আমরা জিততে পারিনি এরকম আসনের দিকে দেখি, তাহলে 28টি আসনে দল কিন্তু এগিয়ে গেছে, যেটা আমরা 21 সালে জিততে পারিনি। এই পরিসংখ্যান বলছে যে বন্ধুগণ, বিজেপি এগোচ্ছে। বন্ধুগণ, বিজেপি এগোচ্ছে বললেন সুকান্ত মজুমদার। 26-এর বিধানসভা বেশি দূর নয়। বঙ্গ বিজেপির প্রধান হিসেবে সুরটাও বেঁধে দিতে চাইলেন আজই সুকান্ত মজুমদার। বন্ধুগণ, এই লোকসভা নির্বাচন হয়তো বিজেপির স্টপেজ হতে পারে একটা, আমরা সাময়িকভাবে একটা স্টপেজে এসে দাঁড়িয়েছি, কিন্তু এটা আমাদের গন্তব্য নয়। গন্তব্য হচ্ছে নবান্নের উপরে ভারতীয় জনতা পার্টির গৈরিক পতাকাকে ওঠানো আমাদের লক্ষ্য, আমাদের ওটাই হচ্ছে গন্তব্য। আমরা সেই জায়গায় পৌঁছব। লক্ষ্য এবার 26-এর বিধানসভা। কোমর কষে লড়াইয়ে নামার বার্তা বিজেপির রাজ্য সভাপতির। তার আগেই অবশ্য প্রশ্নটা তুলেছেন দলেরই সাংসদ সৌমিত্র খাঁ। যদি সঠিক দিশা দেখাতে পারে তাহলে দল হবে, আর দিশা দেখাতে না পারলে পুরো ফেল করে যাব। সাংগঠনিক দল বদলের নিশ্চয় দরকার আছে। কোনো ব্যর্থ মানুষকে, ব্যর্থদেরকে সবাই দেখতে পছন্দ করে না। ব্যর্থ দলের বৈঠকে যোগ দিতে এসে কাকে নিশানা করলেন বিজেপির সাংসদ? আরো বললেন, নতুনদেরকে সুযোগ দিতে হবে। আমার মনে হয় নিশ্চিতভাবে সাংগঠনিকভাবে পরিবর্তনের নিশ্চয়ই দরকার। দেখতে চায় না মন্তব্য আপনার সাংসদ সৌমিত্র খাঁ। দেখুন, আমার মনে হয় যখন একটি রাজনৈতিক দল হারে তখন এই ধরনের বক্তব্য আসে, এবং আমি আপনাকে সোজা ফর্মুলা বলেছি যে কোনো দলের সংগঠন দুর্বল না শক্তিশালী এটা বোঝার একটাই উপায়, সেটা হচ্ছে যেদিন ক্ষমতায় আসবে সেদিন দল সংগঠন শক্তিশালী, যতক্ষণ না ক্ষমতায় আসছি ততক্ষণ সংগঠন দুর্বল। সংগঠন বিজেপিতে নিচে লেভেল ঠিক করতে হবে, নিচে থেকে সংগঠনটাকে নিয়ে যেতে হবে। উপর থেকে নিচে সংগঠন কোনোদিন ঠিক হয় না। নিচে বুথ লেভেলে সংগঠন নেই, একদম জিরো আছে। অর্জুন সিংহ বিস্ফোরক বলেছেন বুথ লেভেলে কোনো সংগঠন নেই, সম্পূর্ণ জিরো সংগঠন, উপর থেকে নিচে তলা। অর্জুন সিং যা যা করেন সব বিস্ফোরকই হয়। বিস্ফোরক ব্যাপারটার সঙ্গে অর্জুন সিংয়ের খুব একটা আত্মিক সম্পর্ক আছে। আপনি বলছেন বিস্ফোরক কথা বলেছে, তো অর্জুন সিং এবং বিস্ফোরক। আমাদেরকে দায়িত্ব দিলে আমরা করব, কেন করব না? কিন্তু ওই শুধু বসে মিটিং করব আর শুনবো আর বাড়ি চলে যাব, কাউকে বলবো না কি আমি মিটিংয়ে শুনে এসেছি কি, তাহলে প্রবলেম আছে। এইটাই ফর্মুলা। ক্ষমতায় এসে গেলে সবাই বলে হ্যাঁ দারুণ শক্তিশালী, অথচ আমি আপনি সবাই জানি 11 সালে তৃণমূল কংগ্রেসের সংগঠন বলে কিছু ছিল। বিজেপি একটা অদ্ভুত সার্কাস পার্টি। আদি বিজেপি বনাম তৎকাল বিজেপি, দিলীপ বিজেপি বনাম সুকান্ত বিজেপি, তার সঙ্গে আবার শুভেন্দু বিজেপি। কোন্দল উস্কে দিতে এক সুর তৃণমূলের, কৌশলও বটে। আর বিজেপি সুকান্ত বাবু সুর বেঁধে দিলেন পাল্টা। তাই আমি আজকের দিনে এই সুর আপনাদের মধ্যে বেঁধে দিয়ে আমার বক্তব্যকে শেষ করতে চাই যে আগামী দিনে এই লড়াই আমরা আরো জারি রাখবো, আরো জোরদার লড়াই হবে। সমস্ত নেতৃত্ব একত্রিত হয়ে, আমাদের মধ্যে মতবিরোধ থাকতে পারে কিন্তু মনোবিরোধ হওয়া উচিত নয় এবং হবেও না। মনোবিরোধ না রেখে সবাই মিলে একত্রিত হয়ে লড়াই করা উচিত। তাহলে শক্তি চট্টোপাধ্যায়ের কবিতার সেই বিখ্যাত লাইন, ওই যে
ভাবছি এবার ঘুরে দাঁড়ানোই ভালো। কিন্তু ঘুরে দাঁড়ানোর আগে 24-এর ভোটের কাটাছেঁড়াটাও তো প্রয়োজন। সেই প্রসঙ্গে দলের অন্দরেই তো প্রশ্নটা উঠেছে সংগঠন নিয়ে। ভাষণে বলতে গিয়ে ঘুরিয়ে সেই প্রশ্নটাও কি তুলতে চাইলেন বিরোধী দলনেতা? মেদিনীপুরের আসন 27,000 ভোটে হারব, বাঁকুড়ার আসন 30,000 ভোটে হারব, কোচবিহারের আসন 29,000 ভোটে হারব। আপনিও কল্পনা করতে পারেননি, আমরাও কল্পনা করতে পারেননি। প্রেসের বন্ধুদের সামনে রেখে এখানে চুলচড়া বিশ্লেষণ হবে না। চুলচড়া বিশ্লেষণের দরকার আছে, সে জায়গা আলাদা। আপনি লক্ষ্য করবেন বিরোধী দলনেতা আমি অর্গানাইজেশনের দায়িত্বে নেই। সংগঠনের দায়িত্বে নেই বলে সংগঠনের সঙ্গে দূরত্ব বাড়াতে চাইলেন শুভেন্দু অধিকারী। বোঝাতে চাইলেন তিনি শুধু বিরোধী দলনেতাই। বিশেষ করে তখন 24-এ বিজেপির খারাপ ফলের জন্য দুর্বল সংগঠনের দিকেই আঙুল উঠছে দলের ভিতরেও। তিনি সংগঠনের কেউ নন। তবে শোনা যায় 24-এর লোকসভায় প্রার্থী নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল শুভেন্দু অধিকারীরও। দেখুন, রাজ্য সংগঠনের প্রধান রাজ্য সভাপতি। তবে তিনি উত্তর দেওয়ার আগেই আক্রমণটা শানালেন কুণাল ঘোষ। আপনি লক্ষ্য করবেন বিরোধী দলনেতা আমি অর্গানাইজেশনের দায়িত্বে নেই। তখন যখন সর্বত্র গিয়ে আক্রমণ করেছেন, তৃণমূলকে কুৎসা করেছেন, সিবিআই ইডির হুমকি দিয়েছেন, তখন তলায় বিধিসম্মত সতর্কীকরণের মতো ওনার বলে দেওয়া উচিত ছিল, আমি কিন্তু শুধু বিরোধী দলনেতা, আমি কিন্তু দলের পদে নেই, আমি অর্গানাইজেশনের দায়িত্বে নেই। তো বিধিসম্মত সতর্কীকরণটা যখন বলেননি, তাহলে সব দায় দায়িত্বটা তো নিতেই হবে। যে সংগঠন ভোট জেতার কাজে মাত্র 25% লাগে। যারা পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করেছেন বা যারা নিচের স্তরে কাজ করেন তারা নিজেরা বলতে পারেন। আপনি লক্ষ্য করবেন বিরোধী দলনেতা আমি অর্গানাইজেশনের দায়িত্বে নেই। দেখুন, সাংগঠনিক পদ বলতে আমাদের রাজ্যের যে পদগুলো, সেই পদগুলোকে সম্ভবত উনি মিন করতে চেয়েছেন, কিন্তু কোর কমিটির সদস্যও একটি সাংগঠনিক পদ। সংগঠনে নেই বলছেন শুভেন্দু অধিকারী, আর সুকান্ত মজুমদার বলছেন কোর কমিটির সদস্য সাংগঠনিক পদ। স্পষ্ট করলেন রাজ্য সভাপতি। এদিন মঞ্চেও তো বললেন দল বড় হচ্ছে, আরো বড় হবে। বললেন বঙ্গ বিজেপি গঙ্গার মতো। নিজেদের যে মনের ইনস্টিং সেইটাকে ফলো করুন। বিজেপি এক আছে, নতুন পুরনো সব মিলিয়ে বিজেপির একটাই স্রোত, সেই স্রোতে যারাই আসবে সেই স্রোতে মিলিত হবে এবং সামনের দিকে এগিয়ে যাবে। আমি জাতীয়তাবাদী পরিবার থেকে এসেছি। মুকুল রায়ের মতো সব কেড়ে নেওয়ার পরে আমি বিজেপিতে আসিনি, আমি সব ফেলে দিয়ে বিজেপিতে এসেছি। আমি বরাবর কার্যকর্তা কর্মীদের সামনে বলেছি যে বিজেপি হচ্ছে গঙ্গার মতো। গঙ্গাতে যখন মন্দাকিনীর জল পড়ে বা অন্য কোনো নদীর জল পড়ে, তখন মন্দাকিনীর জল তার নিজের বৈশিষ্ট্য ধরে রাখতে পারে না, তাকে গঙ্গা জলে রূপান্তরিত হয়। বিজেপিও তাই। বিজেপি হচ্ছে গঙ্গার মতো, তাতে যারাই এসে মিশ্রিত হবে সকলে মিলে এক স্রোত হয়ে এক ধারা নিয়ে আমরা সমুদ্রের দিকে যাব। এক আর হচ্ছে কোথায়? মন্দাকিনী মিশবে গঙ্গায় আবার, মানে 26-এর আগে আবার যোগদান মেলা। ওদিকে কুণাল বাবু রহস্য বাড়িয়েছেন, বলেছেন তৃণমূলের দুয়ারে নাকি পদ্মঘরের 2 সাংসদ। তাহলে মন্দাকিনী এপারে, মন্দাকিনী ওপারেও। মন্দাকিনী থেকে আর কোন দল এই গঙ্গায় যোগ দেবে? মানে তৃণমূল থেকে আর কেউ বা দেখুন, কোনো রাজনৈতিক দল বাড়ার একমাত্র পদ্ধতি হচ্ছে সেই দলে নতুন নতুন লোক সেখানে যোগদান করা। সময়ের সাথে সাথে করে, যখন বিজেপির ক্ষমতায় আসার সম্ভাবনা আরও বাড়বে, 26 যত এগিয়ে আসবে, এসব প্রশ্নই নেই। এগুলো সব, আমি আবারও বলছি, বিজেপি সরকার গঠন মানে মাসির যদি গোপ থাকতেন তবে বেশো বলে ডাকতাম। তত নতুন নতুন লোক আসবে, আমরা বেছে নেব। আমরা আগেও বলেছি, এই মুহূর্তে আমরা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বদেরকে নিতে আগ্রহী নয়, আমরা ওদের কর্মীদেরকে নিতে আগ্রহী। বিজেপির থেকে 2 জন নিশ্চিতভাবে যোগ দিতে চাইছেন
এবং তাদের ইচ্ছা প্রকাশও করেছেন 21শে জুলাই তারা আসতে চান বা এরকম, এবং তারা সাংসদ। 21শে জুলাই মঞ্চে পার হোক, তারপরে আমরা দেখবো। কুণাল ঘোষের কথা বিশ্বাস করার কোনো প্রয়োজন নেই। তড়িঘড়ি কোনো ডিসিশন এখনই নেওয়া হচ্ছে না, তবে সেই দুজনকে বলা হয়েছে আপাতত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আপাতত বিজেপিতেই থাকতে। ওখানে কি আলোচনা হচ্ছে, কথাবার্তাগুলো টাইম টু টাইম জানাতে, পরে দেখা যায়। তারা দুজন কি আজকে সাংগঠনিক বৈঠকে হাজির ছিলেন? থাকার তো কথা। দেখুন, আজকের এই মেগা মিটিং ছিল বিজেপির আগামীর দিশা ঠিক করার, কিন্তু সেখানে প্রথমত শুভেন্দুবাবুর ঢোকগেলা, দ্বিতীয়ত এই মন্দাকিনীদের সামনে এনে ঐক্যের ছবিটা তুলে ধরার যে চেষ্টা সুকান্তবাবুরা করলেন, তাতে দিনের শেষে খুব গোছানো ঘর বিজেপি মনে হলো কি, বরং উল্টে তৃণমূল খানিকটা সুবিধা পেয়ে গেল না আরও টিপ্পনি করার? কে জানে। ভোটের রেজাল্ট ভালো হয়নি, তারপরেও তো ঘরের কোন্দল থামেনি। একই দশা কিন্তু শাসক শিবিরেরও। কে কার দিকে আঙুল তুলবে, সেখানে তো আরো বড় বড় কাণ্ড। সরকারি জমি জবরদখল হয়ে গেছে, নবান্নে বলেছেন কে? স্বয়ং মুখ্যমন্ত্রী। ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিতেই ত্রাহি দশা শাসক শিবিরে। সরকারি জমি জবরদখল করে যারা ব্যবসা ফেদেছেন তাদের প্রায় সবাই তো তৃণমূলের। হঠাৎ করে দখল করেননি কেউ, বছরের পর বছর ধরে চলছে দখলদারি তৃণমূল করে। মুখ্যমন্ত্রী বলছেন চলবে না, অতএব অ্যাকশন শুরু। কিন্তু বুলডোজার যে চলছে, বুলডোজার কি এআই অ্যাকশনে কাজ করছে? না হলে কি করে রং চিনে রং দেখে বুলডোজার অ্যাকশন নিতে পারছে? নাকি মুখ্যমন্ত্রী বললেও কাজে আসছে না? ওখানে একটা ল্যান্ড মাফিয়া গ্রুপ তৈরি হয়েছে, তারা গভর্নমেন্টের সব জমি কাওয়াখালি থেকে শুরু করে বিক্রি করে দিচ্ছে। একটা কাককে মেরে না ঝুলিয়ে রাখতে হয়, যাতে অন্য কাক বুঝতে পারে একটা কাক মারা গেছে। কখনো কখনো তোমাকে টাফ হতে হবে। দলের লোক হলেও ছাড়বেন না, কড়া প্রতিজ্ঞা মুখ্যমন্ত্রীর। দলের ডাবগ্রাম ব্লক সভাপতি গ্রেফতার হওয়ার পর মুখ্যমন্ত্রী বললেন জেলা সভাপতিকে গ্রেফতার করিয়ে দিয়েছেন। যে নেতার এলাকায় চলবে, ডাবগ্রামে দেখেছেন আমি জেলা প্রেসিডেন্টকে অ্যারেস্ট করিয়ে দিয়েছি। শিলিগুড়ির কাছেই জলপাইগুড়ির গজলডোবায় মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প ভোরের আলো পর্যটন কেন্দ্র। দিন কয়েক আগে বুলডোজার হানা দিল সেখানেও। দেখা গেল সেখানেও দিব্যি সরকারি জমি জবরদখল করে রিসর্ট তৈরি হয়েছে। না, সেখানেও আমরা ওরার দেখা দেখি নেই। তৃণমূল কাউন্সিলর রঞ্জন শীলের রিসর্টের পাঁচিল ভেঙে দিল বুলডোজার, আর গ্রেফতার করা হলো বিজেপি নেতা উত্তম রায়কে। অনেকেই বললেন ওখানে তো প্রয়াত তৃণমূল কাউন্সিলর কৃষ্ণপাল, ওয়ার্ড তৃণমূলের সহসভাপতি সুব্রত সাহাদের রিসর্ট। ওয়াটার পার্কে হাত পড়লো না কেন? মুখ্যমন্ত্রী বলছেন কেউ ছাড় পাবে না। বুধবার তাই আবার বুলডোজার ঢুকলো ভোরের আলোয় সরকারি জমি থেকে জবরদখল তুলতে। একদল মহিলা তাদের জীবনে আধার নেমে আসার কথা শোনালেন। এখানে কাজ করে অনেকের সংসার বাঁচছে, যার বাড়িতে দিনের হাড়িতে ভাত ওঠে না সেই লোকটা কাজ করে এখানে সংসার চালাচ্ছে, জানেন। বুলডোজার প্রয়াত তৃণমূল নেতা কৃষ্ণপাল, বর্তমান তৃণমূল নেতা সুব্রত সাহার জমির পাঁচিল ভেঙে দিল, বাকি অংশ ছুঁয়েও দেখল না। কিন্তু বিজেপি নেতা উত্তম রায়ের রিসর্ট গুঁড়িয়ে দিল। আমি জানতাম না যে আমার এটাও ভাঙচুর হবে, তো আমি দোকানে ছিলাম, এই মতো অবস্থা দেখলাম জেসিবি টেসিবি নিয়ে এসে আমার এখানে ভাঙচুর শুরু করেছে। আমি জিজ্ঞাসা করলাম, জিজ্ঞাসা করার পরে বিডিও সাহেব আমাকে ধমকালেন এবং ইভেন থানাও আমাকে মানে চুপ থাকতে বললেন এবং আমাকে অ্যারেস্ট করার পুনরায় ধমকি দিলেন যে গাড়িতে তুলব। সব ভেঙে টেঙে দিয়ে গেল বিডিও স্যার এসে, মানে জেসিবি নিয়ে। কিছুদিন আগে শুনতেই পাচ্ছেন আপনারা আমার বরকে অ্যারেস্ট করা হয়েছিল। মানে যতগুলো রিসোর্ট আছে সেখানে শুধু যারা টিএমসির নেতাদের রিসোর্ট, তা ওখানে কি করেছে শুধু গেটটা ভেঙে দিয়ে গেছে। আমার এখানে পুরো ভিতরে ঢুকে তছনছ করে দিয়ে গেছে। মানে প্রশাসন বিডিও যারাই আছে দলদাসে পরিণত হয়েছে মমতা ব্যানার্জির অর্ডার, যারা বিজেপি করে তাদের উপর অত্যাচার করার। যেটা বলছে বিজেপি থেকে যারা যেটা বলছে যে এটা আমাদেরটা ভাঙছে ওদেরটা ভাঙছে না, সেটা কিন্তু ভুল কথা। মুখ্যমন্ত্রী তো বলেইছেন দলের লোক দেখা হবে না, কিন্তু বুলডোজার যদি আমরা ওরা করে তো
কে কি করতে পারে। নিন্দুকরা তৃণমূল সম্পর্কে কি বলে জানেন? শীত, গ্রীষ্ম, বর্ষা, তোলাবাজি, ভরসা। আর বলার সুযোগ তো এই ঘটনাগুলো করে দেয় না। গতকাল জলপাইগুড়ি দেখিয়েছি, আজ কাছাকাছি আলিপুরদুয়ারের ছবি। কলকাতায় হবে 21শে জুলাইয়ের সভা, তার প্রায় 705 কিলোমিটার দূরে জলপাইগুড়ি আর আলিপুরদুয়ার জেলার সীমান্ত এলাকার শিশুঝুমরা গ্রামের ব্যবসায়ীকে এখন হুমকি শুনতে হচ্ছে। ছবি দেখাবো। ব্যবসায়ী বলছেন তৃণমূলের দলের লোকেদের সভায় পাঠানোর জন্য তাকে দিতে হবে মোটা অঙ্কের টাকা, এমনটাই দাবি। আর সে টাকা না দিলে, সে উত্তর তো আগে ভাগে বলে দেওয়া হয়েছে, হুঁশিয়ারি, টাকা না দিলে এলাকায় ব্যবসা করতে দেওয়া হবে না। ব্যবসায়ী সোহেল রহমানের অভিযোগ, তিনি সেই টাকা দিতে রাজি না হয় সদল বলে তৃণমূলের ঝান্ডা নিয়ে প্রচুর লোক এসে বিক্ষোভ দেখায় তার কারখানার সামনে। চরম বিশৃঙ্খল পরিবেশ তার কাজের জায়গায়। এবার 21শে জুলাই নিয়ে আমার কাছে অনেক দিন থেকে বিভিন্ন দিক থেকে একটা চাপ সৃষ্টি করে। 21শে জুলাই অনেক লোকজন নিয়ে যেতে হবে, অনেক টাকা পয়সা খরচা, একটা খরচা বিয়ার করার জন্য একটা অ্যামাউন্ট আমার কাছে মোটা অ্যামাউন্ট চাই, কিন্তু সেই অ্যামাউন্ট আমার পক্ষে দেওয়া সম্ভব না। তপন মণ্ডল মহাশয় ওনার নেতৃত্বে একটা বাহিনী এসে ফ্যাক্টরি কাজ বন্ধ করে দেয় এবং করতে দেয় না, করতে দেবে না। আচ্ছা, কি হচ্ছে বলুন তো? মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলছেন আমি টাকা তোলার মাস্টার চাই না, তারপরে এগুলো কি করে? বিষয়টা হচ্ছে তোলাবাজি এস্টাবলিশড, তোলাবাজি চলছে। কেউ যদি খারাপ কাজ করে থাকেন, তৃণমূল তো কোথাও প্রোটেকশন দিতে যাবে না। ওরা শুধু লুটতে এসছে, আর জানে বছর দেড়েক এর মধ্যেই লাল লুটে লোটা কম্বল নিয়ে পালাতে হবে, কারণ এরপর মানুষ ওদেরকে লুটবে। ওই দক্ষিণে খোলা জানালার হাওয়া, গাঙ্গুলি গ্রুপ, আপনার পছন্দ বোঝে। এই শহরে নিজের মতো ঘরকে ভালোবাসা। গাঙ্গুলি গ্রুপ, ভরসার বসতবাটি।